নমস্কার, আমি সৈকত ইনভেস্টমেন্ট আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা একেবারে নতুন এবং জটিল একটি জিনিস খুব সহজভাবে শিখব। আজকে আমরা শিখব 10 স্টেপস টুয়ার্ডস আ ফ্যান্টাস্টিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে গেলে অনেক হিসেবের কচকচির মধ্যে পড়ে যাই। কত টাকা কোন খাতে রাখবো, কত টাকা কোথায় রাখলে সেফ থাকবে সেটা আমরা বুঝতে পারি না, যার জন্যে জটিল হয়ে যায় হিসাবটা। তো চলুন আজকে আমরা দেখে নেব কিভাবে কত টাকা কোন আমার যে টোটাল ইনকাম আছে তার কত পার্সেন্ট কোথায় রাখলে সেফ থাকবে। আমরা আপনাকে বলেছিলাম যে আপনার ইনকাম যেটা রয়েছে তাকে 20-50 এবং 30%-এ ডিভাইড করতে, অর্থাৎ মোট আপনার মান্থলি ইনকাম তার 20% হবে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট, বাকি 50% আপনার ডেইলি নিডস যেগুলো রয়েছে তার পেছনে খরচা হবে, বাকি 30% আপনি খরচা করবেন আপনার ওয়ান্টসের পেছনে। ওয়ান্টস যদি না লাগে, যে মাসে ওয়ান্টসের জন্য খরচা হচ্ছে না, সেটা আবার ইনভেস্ট হবে। তো আমরা আজকে কথা বলবো প্রথমে বলা 20%-এর ব্যাপারে, অর্থাৎ আপনার যদি 25,000 টাকা স্যালারি হয় তার 20% মানে আপনার 5,000 টাকা আপনি কোথায় কোন খাতে কি প্ল্যানে কত করে ইনভেস্ট করবেন সেটা আজকে আমরা ডিটেলসে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী রয়েছে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো। তো ইনভেস্টমেন্ট অপশানের যেটা রয়েছে সেটা রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্স আপনি বলতে পারেন। এটা আপনার যেটা মান্থলি ইনকাম রয়েছে তার যে সেভিংস পোর্শন তার 8% আপনি এখানে খরচা করবেন, অর্থাৎ আপনার 25,000 টাকা ইনকাম হলে তার সেভিংস পোর্শন 5,000 টাকা, তার 8% আপনি মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচা করবেন। যারা অফিস থেকে পাচ্ছেন তাদের জন্য ভালো, যারা পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই করবেন, কেননা মেডিকেল এমার্জেন্সি সেই সময় যখন আমরা মাথা ঠিক রাখতে পারি না যে আমার ফ্যামিলির যে অসুস্থ তাকে দেখবো না টাকা জোগাড় করবো। তো সেই চিন্তা যাতে না থাকে, অ্যাটলিস্ট তাকে যেন আপনি ভালো করে দেখাশোনা করতে পারেন, টাকার চিন্তা না থাকে, তার জন্য আপনাকে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু করে রাখতে হবে। তো অবশ্যই এই 8% হিসাব করে বা একটু কমা বাড়া করে আপনার যেটা হেলথ প্ল্যান যেটা আসবে সেটা আপনি অনুযায়ী হিসাব করে একটা মেডিক্লেম করে রাখবেন। সেকেন্ড যে ইনভেস্টমেন্ট প্ল্যানটি রয়েছে সেটা রয়েছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স আপনাকে অবশ্যই করতে হবে। যারা অফিস থেকে পাচ্ছেন তাদের কথা আলাদা, যারা পাচ্ছেন না তারা অবশ্যই টার্ম ইন্স্যুরেন্সে ইনভেস্ট করবেন। এটাও সেম, আপনার যেটা ইনকাম রয়েছে তার যে সেভিংস পোর্শন তার 8% আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। টার্ম ইন্স্যুরেন্স আপনি ওয়াইজলি চুজ করতে হবে, কেননা এটা আপনি থাকবেন না তখনই কাজে আসবে আপনার ফ্যামিলির জন্য। মোটামুটি আপনার ইয়ারলি যেটা ইনকাম আছে তার 10 টাইমস আপনি টার্ম ইন্স্যুরেন্স মিনিমাম নিন, ম্যাক্সিমাম আপনি লিমিটটা চুজ করতে পারেন আপনার মতো করে। আর অবশ্যই পলিসি ডকুমেন্ট ভালো করে পড়ে দেখে নিন, কেননা যাতে ক্লেম পেতে অসুবিধা না হয়। বাকি টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে পরবর্তী আরও অনেক ডিটেলস ভিডিও আমি নিয়ে আসছি। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো পেতে আপনার সুবিধা হবে। থার্ড যে ইনভেস্টমেন্ট প্ল্যানটি রয়েছে এটা কিন্তু আপনার কোনো ফিক্সডভাবে ইনভেস্ট করতে হবে না, অর্থাৎ যখন দরকার হবে বা এক্সট্রা টাকা পাবেন তখন ইনভেস্ট করবেন। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, 3 নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে ব্যাংক ফিক্সড ডিপোজিট, অর্থাৎ যারা চাকরি করছেন তারা যে এক্সট্রা ইনকাম, কখনো ইনসেন্টিভ পাচ্ছেন, কখনো ইয়ারলি বোনাস পাচ্ছেন, সেটা আপনি আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে এফডির মধ্যে ইনভেস্ট করবেন। যারা বিজনেস করছেন, বিজনেসে বিভিন্ন ইনসেন্টিভস বা বিভিন্ন অপশান আছে, বিভিন্ন আপনি এক্সট্রা টাকা পান সেগুলো আপনি এফডির মধ্যে রাখুন। আপনার যেটা মান্থলি ইনকাম আছে, মান্থলি ইনকামের অ্যাটলিস্ট 5 বা 6 টাইমস আপনি এমার্জেন্সি ফান্ড হিসেবে এফডি করুন। কোনো সময় ফ্যামিলির কোনো আত্মীয়র বিয়ে হয়, তাতে গিফট দেওয়ার জন্য বা কিছুর জন্য আপনার এক্সট্রা কিছু টাকা দরকার হয়। কোনো সময় কোনো জব বা কাজ হারিয়ে যায় আমাদের অনেকেরই, 5 মাস বা 6 মাস টাইম লাগে নতুন কাজ খুঁজতে, বা 2 মাস 3 মাস টাইম লাগে নতুন কাজ খুঁজতে। সেই সময় তো ফ্যামিলিকে চালাতে হবে, সেই জন্য এমার্জেন্সি ফান্ডের একটা সাপোর্ট খুব জরুরি। তো এটা মাথায় রেখে এফডিতে অবশ্যই আপনার যেটা মান্থলি ইনকাম রয়েছে তার 5 বা 6 টাইমস আপনি ইনভেস্ট করে রাখুন। 5 বা 6টা ভাগে আলাদা ভাগে ভাগ করে ইনভেস্ট করে রাখুন। নেক্সট যে ইনভেস্টমেন্ট প্ল্যানটি রয়েছে সেটা রয়েছে পিপিএফ। আপনার নাম শুনেছেন, নতুন করে পিপিএফের ব্যাপারে বলার কিছু নেই। আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে 12%, আপনার সেভিংস পোর্শনে 12% আপনি ইনভেস্ট করবেন পিপিএফের ক্ষেত্রে। যারা অফিস থেকে যাদের পিএফ হয়, পিপিএফ মোটামুটি একই জিনিস, সামান্য একটা ডিফারেন্স রয়েছে এর মধ্যে, সেটা নিয়ে বিরাট মাথা না ঘামালেও চলবে।
আপনি পিএফই ধরে রাখুন, যারা অফিস থেকে পান তারা বেসিক পে 12% কিন্তু কাটা হয়, আপনার টোটাল স্যালারির নয়। আপনাকে যেটা ইনভেস্ট করতে হবে সেটা কিন্তু টোটাল স্যালারির উপরে হিসাব করেই করতে হবে। তো সেটা হিসাব করে আপনি টোটাল স্যালারির উপরে হিসাব করবেন, যেটা 12% হয়। যেটা বাকি থাকছে পোর্শনটা সেটা আপনি এক্সট্রা ইনভেস্ট করবেন। যাদের পিপিএফ নেই তারা পুরো যে ইনকাম হচ্ছে মান্থলি স্যালারির, মান্থলি ইনকামের, তার সেভিংস পোর্শনের 12% পিপিএফের মধ্যে ইনভেস্ট করবেন। পিপিএফ কিন্তু সেই ইনভেস্ট অপশান যেখানে আসা যাওয়া দুটোই ফ্রি। যখন ইনভেস্ট করছেন তখন আপনি ট্যাক্স রিবেট পাচ্ছেন, যখন আপনি উইথড্র করছেন তখন আবার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো পিপিএফ কিন্তু দারুণ অপশান, মাথায় রাখবেন অবশ্যই পিপিএফকে। পরবর্তী যে ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে এনপিএস, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম। জানেন এটা পেনশন রিলেটেড স্কিম, অর্থাৎ কাজে আসবে আপনার রিটায়ারমেন্টের পর। এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে 11%, পিপিএফের থেকে 1% কম। এনপিএসের ক্ষেত্রে আপনার কিছু পোর্শন ইকুইটিতে ইনভেস্ট হয়, ভালো ইনভেস্টমেন্ট অপশান, মোটামুটি রিস্ক নেই বলতে পারেন। 7 to 8%, 9% পর্যন্ত আপনি রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। আপনার যেটা মান্থলি ইনকাম কারোর যদি 25,000 হয়, 5,000 আপনার সেভিংস পোর্শন, তার 11%, অর্থাৎ মোটামুটি 550 টাকা করে, এবং ইয়ারলি 6,500 টাকা করে আপনার এখানে ইনভেস্ট করতে হবে। পরবর্তী ইনভেস্টমেন্ট প্ল্যানটি যেটা রয়েছে সেটা রয়েছে গোল্ড বা গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ আপনাকে কিন্তু ইনফ্লেশন বিট করতে গেলে গোল্ডে ইনভেস্ট করতে হবে। ইনফ্লেশন বিট করার জন্য, বা আবার আপনি যদি চান যে ইকুইটিতে ইনভেস্ট করলে অনেক সময় খুব রিস্কের ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলোকে নিউট্রালাইজ করতে গেলে গোল্ডে আপনাকে ইনভেস্ট করে রাখতে হবে। এটা আপনার ইনভেস্টমেন্ট পোর্শন যেটা রয়েছে তার 7% গোল্ড বা গোল্ড ইটিএফে আপনাকে ইনভেস্ট করতে হবে। মাথায় রাখবেন অনেক অপশান রয়েছে মার্কেটে, তার মধ্যে ভালো করে দেখে বুঝে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে, বিভিন্ন জনের চার্জ বিভিন্ন রকম এবং উইথড্র অপশানও বিভিন্ন রকম, সেগুলো ভালো করে পড়ে তারপরে আপনি গোল্ড ইটিএফে ইনভেস্ট করুন। লং টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য কিন্তু ভালো অপশান গোল্ড ইটিএফ। এতক্ষণ যে ইনভেস্টমেন্ট অপশানগুলো দেখলাম সেগুলো মোটামুটি সেফ আপনার টাকা বলতে পারেন। এবার আপনাকে টাকা তো বাড়াতে হবে, তার জন্য রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্কটাকে আপনাকে নিতে হবে। এবার আমরা আসি যেগুলো ক্যালকুলেটেড রিস্ক এবং রিওয়ার্ড সামান্য বেশি রয়েছে সেই অপশানগুলোতে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে, অর্থাৎ 7 নম্বর ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, অর্থাৎ ইএলএসএস। ইএলএসএস আমি তাদের জন্য সাজেস্ট করব যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ারের এক্সপোজার চান, আবার ট্যাক্সও সেভিংস করতে চান, তাদের জন্য ইএলএসএস। আপনি সেই টাকাটা মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে ইনভেস্ট করবেন। ইএলএসএস আপনার এখানে ইনভেস্ট করবেন, আপনার যে সেভিংস পোর্শন রয়েছে তার 8% আপনি ইএলএসএস ইনভেস্ট করবেন। ভালো অপশান, মোটামুটি সেফ রিটার্ন, মোটামুটি লং টার্মের জন্য আপনি 12 to 15% মতো আপনি এখান থেকে রিটার্ন আশা করতে পারেন ইএলএসএসে। পরে যে অপশানটি আসছে ইনভেস্টমেন্ট প্ল্যানের, সেটা আপনার মোটামুটি আপনি বুঝতে পারছেন আমি কোনটা বলবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, মিউচুয়াল ফান্ডের কথা বলবো। মিউচুয়াল ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য সবথেকে বড় অস্ত্র, এবং আপনার ইকুইটির কচকচি খুব বেশি না বুঝলেও চলবে। বড় বড় ফান্ড হাউস রয়েছে যাদের ফান্ড মোটামুটি আপনি ভালো করে পড়াশোনা করে 4টে 5টা বা 3টে 4টে ফান্ড যেমন আপনার ইনভেস্টমেন্ট রয়েছে সেটা অনুযায়ী ভাগ করে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, খুব ভালো অপশান। এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার সেভিংস পোর্শনের 26%, অর্থাৎ প্রায় 1/4 আপনি এখানে ইনভেস্ট করবেন, কারণ টাকাটা তাড়াতাড়ি বাড়াতে হবে। তো বাড়াতে গেলে মিউচুয়াল ফান্ড বেস্ট অপশান। আপনার বিভিন্ন রকম ফান্ড রয়েছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, 1000 একটা ফান্ড রয়েছে। আপনি দেখে নেবেন ভালো করে, দেখে নিয়ে 3টে 4টে ফান্ড আলাদা আলাদা চুজ করবেন। সেখানে আপনার যে টোটাল টাকাটা ইনভেস্ট করতে হবে, সাপোজ 25,000 টাকা কারোর মান্থলি স্যালারি রয়েছে, তার 20% সেভিংস পোর্শন অর্থাৎ 5,000 টাকা, তার 26% অর্থাৎ 1,300 টাকার মতো মান্থলি হয়। ইয়ারলি মোটামুটি 15,600 টাকার মতো আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হতে থাকবে। ইনভেস্টমেন্ট প্ল্যানের 9ম অপশন যেটি রয়েছে সেটা রয়েছে ডাইরেক্ট ইকুইটি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডাইরেক্ট ইকুইটিতে আমি আপনাকে ইনভেস্ট করতে বলছি। এটাও একটা বড় পরিমাণে ইনভেস্ট আপনাকে করে যেতে হবে, কেননা ব্রোকারেজ কম দিয়ে অন্যকে কম টাকা দিয়ে বেশি প্রফিট ঘরে তোলার এটা একটা অত্যন্ত ভালো রাস্তা। আপনি যে কোনো অনেক কোম্পানি রয়েছে কাছাকাছি, আপনি অ্যাড আসবে দেখতে পাবেন বা শুনতে পাবেন, তাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, ব্যাংকের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টকে লিঙ্ক করান, বিভিন্ন ভালো কোম্পানির পোর্টফোলিও যাচাই করে আপনি আপনার পোর্টফোলিওটাকে বানান। ইকুইটিতে আপনি ইনভেস্ট করবেন 18%,
অর্থাৎ আপনার সেভিংস পোর্শনের 18% আপনার ইনভেস্ট হবে ইকুইটিতে। ইকুইটি এই জন্যই ভালো অপশান যেখানে আপনি কম সময়ে ভালো রিটার্ন পেতে পারেন। আপনার ইনভেস্টমেন্টের মূল মন্ত্র হচ্ছে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে হবে টাকাটাকে, সেই মূল মন্ত্র এখানে পূরণ হতে পারে ইকুইটিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে। সব অপশান তো হয়ে গেল, আপনারা ভাবছেন এরপরে কী আছে, কিন্তু না, ইনভেস্ট ইন, আমরা তো 10টা অপশানেই বলবো। তো এবার আপনার জন্য একেবারে নতুন একদম অন্য রকম একটা অপশানের কথা বলবো। এটা আমি বলার আগে বলে রাখি, যারা খুব বেশি নতুন ইনভেস্টার তারা এটা অ্যাভয়েড করতে পারেন, অথবা যাদের স্যালারি একটু কম আছে তারা এই ইনভেস্টমেন্ট অপশানটা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যাদের একটুখানি রিস্ক নেওয়ার ক্ষমতা হয়েছে তারা এই ইনভেস্টমেন্ট অপশানটি চুজ করতে পারেন। এখানে হাই রিস্ক, হাই শুধু নয় হিউজ রিস্ক রয়েছে এবং রিটার্নও আপনি হিউজ পেতে পারেন। আপনার যেটা সেভিংস পোর্শন রয়েছে তার 0 থেকে 2% পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আপনি ধরে রাখুন এই পোর্শনটা আপনার 0 হয়ে যেতেও পারে, অর্থাৎ আপনার না পেতেও পারেন রিটার্ন, তবে যদি রিটার্ন পান হিউজ রিটার্ন পাবেন। অনেকেই গেস করতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি অথবা আরও কিছু অপশান রয়েছে, যেমন আর্থ 2.0 IO বলে একটা অপশান রয়েছে, সেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। ক্রিপ্টোকারেন্সির জন্য আপনার কয়েনসুইচ, কুবের, উজিরেক্স বা বিভিন্ন XYZ প্রচুর কোম্পানি রয়েছে, আপনি সেখান থেকে তাদের কাছে অ্যাকাউন্ট খুলে আপনি আস্তে আস্তে সেগুলোতে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারেন ভালো করে পড়াশোনা করে নিয়ে। আর আর্থ 2.0 IO রয়েছে, তার ব্যাপারে আমি পরে জানাবো আপনাদেরকে, সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা ওটা ভালো অপশান হতে পারে লং টার্মের জন্য। তো বন্ধুরা, আজকে ইনভেস্টমেন্টের এই পর্বে আমরা ফ্যান্টাস্টিক ইনভেস্টমেন্ট প্ল্যানের 10টি প্ল্যান আমরা দেখলাম, যেগুলো আমরা আরও একবার দেখে নিই। আমরা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনভেস্ট করব 8%, টার্ম ইন্স্যুরেন্সে আমরা ইনভেস্ট করব 8%, আমরা ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে সেখানে আমি কোনো পার্সেন্টেজ বলিনি, এটা আপনার এক্সট্রা টাকা যখন আসবে সেই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। তারপরে আসে আপনার পিপিএফে আপনি ইনভেস্ট করবেন 12%, এনপিএস যেটা রয়েছে সেখানে আপনি ইনভেস্ট করবেন 11%। এরপরে কি আসছে, এরপর রয়েছে এটা গোল্ড ETF, এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে 7%। তারপর রয়েছে ELSS অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে 8%। তারপরে একটু রিস্ক আমরা নেব, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব 26%। আপনার ডাইরেক্ট ইকুইটিতে আমি ইনভেস্ট করব 18%। তারপরে রয়েছে হাই রিস্ক, যারা রিস্ক টেকার তাদের জন্য 0 to 2% আপনি এখানে ইনভেস্ট করবেন। এই রইল আমার ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো। এগুলো ছাড়াও অনেক ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, যেগুলো আপনার রিয়েল এস্টেট রয়েছে, ইন্স্যুরেন্স ইউলিপ প্ল্যান রয়েছে বা আরও অনেক ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, যেগুলোর ব্যাপারে আমি আগেও বলেছি, কিন্তু আজকে সেগুলো আমি আমার প্ল্যানে ইনক্লুড করলাম না, কেননা আমার মনে হয়েছে এই 10টা বেস্ট, এবং এই 10টাতে আমি আমার নিজের ইনভেস্টমেন্ট যে প্ল্যান রয়েছে সেগুলো আমি এই 10টা দিয়েই পূরণ করি এবং ভালো রেজাল্ট পেয়েছি। বিগত 7-8 বছর ধরে আমি এটা চালিয়ে আসছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। বাকিটা আপনারা আস্তে আস্তে ইনভেস্ট করতে থাকুন, তারপরে আপনি বুঝতে পারবেন কেমন ফল দেবে এটা লং টার্মের জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্বে আমরা দেখলাম ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি কী রয়েছে। আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কাইন্ডলি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরও একটু হেল্প হবে, এবং কমেন্ট করুন নিচে আপনার কত ইনকাম রয়েছে এবং আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান আমি এখান থেকে সাজিয়ে দেবো আপনাকে। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যে আপনি আরও কী ভিডিও চাইছেন, সেগুলো আপনারা কমেন্টও করতে পারেন, আমাকে মেসেজ করুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।